ঠিক যখন সন্ধে হব হব প্রতিদিনের মতো নিশিবনের তালডোবা পুকুরের চারিপাশে ঝিঝি পোকার ডাক আর জোনাকির রাস শুরু হয়েছে এবং সন্ধে হতেই প্রতিদিনের মতোই তখন জটাবড়ি শান বাঁধানো পুকুর ঘাটে উঠে আসে তার সাধের চুল শুকানোর জন্য। শরীর তার জীর্ণ, হাত পাগুলো তার শুকিয়ে যেন সজনে ডাঁটা হয়ে গেছে, আর চোখ যেন তার কালো কোঠরের মধ্যে এক জ্বলন্ত ভাঁটা। এই জটাবড়ি না পুরোপুরি মানুষ, না এ কোনো পেতনি বা ডাইনির রূপ। আজ চাঁদরা কি সুন্দর উঠেছে। উফ, জ্যোৎস্না আলোয় নিশিবন পুরো মাখামাখি। তাড়াতাড়ি পা চালাই, কেউ কোথাও নেই। এই ফাঁকে তালডোবা পুকুরে ঝপ করে একটা জাল ফেলবো আর রুই কাতলা ধরে সোজা বাড়ি। বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম ভাত আর মাছ ভাজা, ও পুরো জমে যাবে। এই কথা ভাবতে ভাবতে আর দু পা এগোতেই ঘেটু হঠাৎই পা বাড়ানো থামালো। সে বুঝতে পারছে না যে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে। মাথা কাজ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তার। চোখ তার নিষ্পলক, শরীর যেন আর কাজ করছে না। হঠাৎই তার পায়ের পাতার উপর দিয়ে একটা সাপ চলে যায়। সাপের শরীরের ঠান্ডা শিরশিরানিতে ঘেঁটুর ঘোর ভাঙল। সে একটা ঢোক গিলে এক পা পিছতেই মারালো কিছু শুকনো পাতা। আর কোনো রকম দেরি না করে ঘেঁটু উল্টো দিকের পথ ধরে দৌড় লাগায় আর মনে মনে বিড়বিড় করে, কে ছিল ওই বিধবা বুড়ি? ওরে বাপরে, কি ভয়ঙ্কর দেখতে! তাল পুকুরের জলে সেই যে ডুব মারলো আর উঠলো না। সে যাই হোক বাবা, আমি যে তার সামনে গিয়ে পড়িনি এটাই রক্ষে। প্রতিদিনের মতোই তালডোবার এই পুকুরের শান বাঁধানো ঘাটে স্নান করা, গরুর গা ধোয়ানো, গ্রামের বাচ্চাদের প্রথম সাঁতার শেখা সবই হয়। কিন্তু গ্রাম থেকে দূরে ও জঙ্গলের মধ্যে এই পুকুর, তাই গ্রামের কোনো মানুষই একা একা খুব একটা এই পুকুরে আসে না। যখন কেউ জামা কাপড় ধুতে বা গরুকে গা ধোয়াতে আসে, তাদের ছেলে মেয়েদেরও নিয়ে আসে সাঁতার শেখানোর জন্য। বাবা, ও বাবা, দেখো না, কে যেন আমার পাটা ধরে টানলো। ও তোর ভাই হবে, জলে ডুব দিয়ে এমন বাঁদরামি করছে। এই বাঁদর ছেলে, এই বাঁদরামি বন্ধ কর। এই দিকে আয়, গরুর গাটা ধুইয়ে দে। না গো বাবা, ভাই তো আমার সামনেই ছিল, ও তো তখন ডুব দেয়নি। ও, তাহলে এই পুকুরের মৎস্যকন্যার তোকে ভালো লেগেছে, তাই তোর পা ধরে ডাকছে। আরে কোনো মাছ হবে হয়তো তোর পায়ে ঠেকেছে। গনা তার মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে করতে হঠাৎই তার মেয়ে জলে ডুব দিল। প্রথমটা গনার স্বাভাবিক মনে হলেও 9, 10, 11, এবার 12 নম্বর নিঃশ্বাস পড়তেই গনার মাথাটা কেমন যেন বাঁই করে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে গনাও ডুব দিল তালডোবা পুকুরে। জলের নিচে মেয়েকে খুঁজে না পেয়ে মনটা তার হু হু করে কেঁদে ওঠে। চারিদিকটা দেখার চেষ্টা করে, কিন্তু মেয়েকে খুঁজে পাওয়ার আশ যেন তার জলের তলায় তলিয়ে গেছে। আজ পর্যন্ত এই পুকুরে দিনের আলোয় কোনো দিনই এমন অঘটন ঘটেনি। গনা একবার করে নিঃশ্বাস নিতে উপরে ওঠে, আবার ডুব গেলে তার মেয়েকে খুঁজতে থাকে জলের তলায়। মা, উঠে আয়, বাবার সাথে এমন লুকোচুরি খেলিস না। কেন বাবার সাথে এমন লুকোচুরি খেলছিস? ততক্ষণে গনার ছেলে তার পাড়ার ঘেঁটু জেলেকে নিয়ে এসে হাজির। ঘেঁটু এক মুহূর্ত বিলম্ব না করে তার হাত ঘোরানো জালটিকে ছুঁড়ে দিল পুকুরের মাঝখানে। এইভাবেই নিশিবনে সন্ধ্যা নামার আগে পর্যন্ত চলতে থাকলো নিনিকে খোঁজার চেষ্টা। কিন্তু হতাশ হওয়া ছাড়া আর যেন কিছুই জুটল না তাদের কপালে। গণাদা, সন্ধে ঘনিয়ে আসছে, এখানে আর থাকাটা আমাদের উচিত হবে না। আমরা বাড়ি ফিরে যাই, চলো। আমাদের নিনি আমাদের সাথে মনে হয় আর ফিরবে না। চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে।
তালডোবা পুকুর থেকে তারা সবাই গ্রামের পথের দিকে খানিক এগিয়েছে, হঠাৎই ঘেঁটু আবার পিছন ফিরে তাকালো। তার মনে যে সন্দেহটা এতক্ষণ জমাট বেঁধেছিল তার নিমিষেই তরল হয়ে গেল। হলুদ ভাঁটার মতো জ্বলন্ত চোখ, সাদা চুল, জীর্ণ শরীর, দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে শান বাঁধানো ঘাটের দিকে। তার মুখের কর্কশ আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাতিয়ে তুলছে। ঘেটু, তুই ওটা কি দেখছিস দাঁড়িয়ে? পুকুর ঘাটে ওটা কি? ওই বুড়ির হাতে কি আমাদেরই নেই? গণাদা, শান্ত হ, আস্তে কথা বলো। মনে হয় ওই জল পিশাচিনি ওটা জটা বুড়ি। মনে হচ্ছে আমাদের নিনিকে জল থেকে তুলে নিয়ে এসেছে খাবে বলে। আমরা এখানে আছি, যদি টের পায় তাহলে আমাদেরও প্রাণে মেরে দেবে। নিনি, মা নিনি! সব জ্ঞান বুদ্ধি হারিয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তালডোবা পুকুরের দিকে ছুটে যায় গনা। আর মৎস্যকন্যাও সেই লাঠিটাকে শক্ত করে ধরে নেয়। তারপর শকুন আর বাজ মিলে মৎস্যকন্যাকে নিয়ে উড়ে পালায়। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য একটা বড় জাহাজ বয়ে চলেছিল। জাহাজের একজন জেলে জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে চারিদিকটা খুব ভালো করে দেখছিল। যখন সে দূরবীন দিয়ে দেখছিল তখন সে দেখতে পায় যে একটা শীগাল পাখির পা মাছ ধরার জালে আটকে গেছে, আর সে কিছুতেই উড়তে পারছিল না। কেউ আমাকে বাঁচাও, আমি এই জালে ফেসে গেছি, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। তখন সেখানে একটি মৎস্যকন্যা আসে। চিন্তা করো না আমার বন্ধু, আমি তোমাকে জাল থেকে মুক্ত করে দিচ্ছি। ঠিক সেই সময় ওই জেলের নজর মৎস্যকন্যার উপর পড়ে যায়। আরে এটা তো একটা মৎস্যকন্যা, আর আমি শুনেছি যে এই মৎস্যকন্যা যেখানে থাকে সেই জায়গাটাকে সাজানোর জন্য অনেক মতি, হিরে, চুনি, পান্না জমা করে রাখে। আমি তাড়াতাড়ি সাবমেরিন নিয়ে ওকে ধাওয়া করি। তারপর সেই জেলে নিজের সাথীদেরকে ডেকে নেয় এবং সমস্ত কথা খুলে বলার পর সে নিজে ওই মৎস্যকন্যাকে অনুসরণ করার জন্য চলে যায়। আর সেই মৎস্যকন্যাকে অনুসরণ করতে করতে সে সমুদ্রের তলায় গিয়ে দেখে যে মৎস্যকন্যাটি একটি সুন্দর বিছানায় বসে আছে। তখন সেই জেলে দূর থেকেই একটা জাল ফেলে তাকে ধরে নেয় আর অনেক অনেক পরিমাণে হিরে, জহরত, মুক্ত সব নিয়ে সেখান থেকে ফিরে আসে। তারপর মৎস্যকন্যাকে একটা জালের মধ্যে বন্দি করে নিয়ে দুই জেলে মিলে তাকে নিয়ে তাদের বাড়ি ফেরার সময় সিগাল তাদেরকে দেখতে পেয়ে যায়। আর তখন আরে এটা কি হলো? আমার বন্ধু মৎস্যকন্যাকে ওই জেলে দুটো ধরে নিয়েছে। মৎস্যকন্যা আজকে সকালেই ওই মাছ ধরার জাল কেটে আমাকে বাঁচিয়েছিল, আর এখনো নিজেই জেলেদের জালে ফেসে গেছে। হ্যাঁ, আমাকে ওকে বাঁচাতেই হবে, আর সেই জন্য আমাকে বাকি পাখিদের কাছ থেকে সাহায্য নিতে হবে। এরপর সিগাল জঙ্গলের দিকে চলে যায় এবং পাখিদের ঝাঁকের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। তখন টিয়া বলে যে, তুমি চিন্তা করো না সিগাল, মৎস্যকন্যা তোমায় বাঁচিয়েছে, মানে আমাদের বন্ধুকে বাঁচিয়েছে, তাই ওনাকে বাঁচানোই আমাদের কর্তব্য। তখন ম্যাকাও বলে, তুমি একদম ঠিক বলেছো তোতা, আমরা সবাই সিগালের সাথে আছি, কিন্তু মৎস্যকন্যা কোথায়? প্রথমে আমাদেরকে ওকে খুঁজতে হবে। তখন ময়ূর বলে যে, তাহলে বন্ধুরা দেরি করো না, চলো সকলে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সবাই চারদিকে ভালোভাবে খুঁজি। তারপর কাক, ময়ূর, টিয়া, ম্যাকাও, মোরগ
বাজ, শকুন সবাই মিলে মৎস্যকন্যাকে খোঁজার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু মৎস্যকন্যাকে কেউই খুঁজে পায় না। তখন সবাই আবার ফিরে আসে। তারপর শীগলকে বাজ বলে, না ভাই সিগাল, আমি তো মারমেডকে কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ, আমিও দেখতে পেলাম না। তখন ময়ূর বলে যে, কিন্তু আমরা চুপচাপ বসে থাকতে পারি না, কিছু আমাদের করতেই হবে। শকুন, কিছু করো তুমি। আমার মনে হচ্ছে কেবলমাত্র ফুলপরি আমাদের এই সমস্যার কোনো না কোনো উপায় বলতে পারে। তাহলে ঠিক আছে, চলো আমরা সবাই ফুলপরির কাছেই যাই। এই কথা বলে সবাই মিলে ফুলপরির কাছে যায়। আর সেখানে গিয়ে টিয়া বলে যে, ফুলপরি, ফুলপরি, ফুলপরি তুমি কোথায়? কি হয়েছে টিয়া, তুমি আমাকে ডাকছো কেন? আমাদের বন্ধু মৎস্যকন্যাকে দুজন মাঝি ধরে নিয়ে গেছে, আর আমরা ওকে খুঁজে পাচ্ছি না। মৎস্যকন্যাকে খুঁজে বের করতে আমাদের সাহায্য করুন। ঠিক আছে, তোমরা সবাই আমার সাথে এসো। এরপর সবাই মিলে ফুলপরির সাথে যায় এবং ফুলপরি গিয়ে একটি শান্ত জলাশয়ের সামনে দাঁড়ায়। তারপর নিজের জাদু দণ্ড সেই জলে ছোঁয়ায়। তারপর সে সেই জলের দিকে তাকিয়ে বলে যে, মৎস্যকন্যাকে ওই দুই জেলে মিলে একটি বড় কাঁচের জারে বন্দি করে রেখেছে। আর তারা যখন মৎস্যকন্যাকে ধরতে গেছিল, তখন সেখান থেকে তারা অনেক হিরে, মুক্তো আরও অনেক দামি দামি রত্ন তারা নিয়ে এসেছিল। আর এখন তারা দুজন মৎস্যকন্যাকে বলছে যে, শোনো জলপরি, আমি জানি যে তোমার কাছে অনেক হিরে মতির খবর আছে। আমাদের শুধু সেই জায়গাটার ব্যাপারে বলে দাও। তোমরা ভুল ভাবছো, এরকম কোনো জায়গা হয় না। শুধু আমার কাছে যেটুকুন ছিল সেটুকুন তোমরা নিয়ে এসেছো, এবার ছেড়ে দাও আমাকে। আরে যদি তুমি আমাদের ওই জায়গাটা সম্বন্ধে সবকিছু বলে দাও, তাহলে আমরা সবাই তোমাকে মুক্ত করে দেব। না হলে আমরা তোমাকে বেচে অনেক টাকা রোজগার করতে পারি, বুঝেছো? ওরা মৎস্যকন্যাকে বিক্রি করার জন্য হুমকি দিচ্ছে। আর কাল সকাল হতেই তারা দুজন জঙ্গলের পাশের বাজারে মারমেডকে বিক্রি করার জন্য সেখানে নিয়ে যাবে। তাহলে তো কালকেই আমাদের কিছু করতে হবে। এটা শুনে কাক বলে যে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে। যদি তোমরা সবাই রাজি থাকো তো তাহলে সেটা হওয়া সম্ভব, কিন্তু এতে খুব বিপদের ঝুঁকি আছে। তখন মুরগি বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সাথে আছি, বলো কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সাথে আছি, সবাই সবাই। তারপর কাক পুরো প্ল্যানটা সবাইকে খুলে বলে। আর সেই প্ল্যান অনুযায়ী পরের দিন সকালবেলা সকল পাখিরা মিলে বাজারের পাশে একটা বড় গাছের উপরে বসে রইল। তারপর দুটো জেলে মিলে সেই মৎস্যকন্যাকে নিয়ে সেখানে আসে। তারপর প্ল্যান এ অনুসারে সিগাল প্রথমে মৎস্যকন্যার কাছে যায়। আর মৎস্যকন্যা, কেমন আছো তুমি? তুমি কেমন আছো সিগাল? আমি ভালোই আছি। শোনো মৎস্যকন্যা, আমরা সব পাখিরা মিলে তোমাকে বাঁচাতে এসেছি। বাজার শকুন একটা লাঠি নিয়ে আসবে, তোমাকে শুধু সেই লাঠিটাকে জোর করে ধরে থাকতে হবে, ঠিক আছে? এবার আমি চললাম। ঠিক আছে। এই কথা বলে সিগাল চলে যায়। তারপর কাকের বুদ্ধি অনুযায়ী প্ল্যান বি অনুসারে ময়ূর গিয়ে দুই জেলের সামনে একটা বড় গাছের নিচে নিজের পেখম মেলে নাচতে শুরু করে দেয়। তারপর আরে, এই ময়ূরটা কোথা থেকে এলো? কত সুন্দর, তাই না? আর প্ল্যান সি অনুসারে ম্যাকাও আর টিয়া গিয়ে সেই গাছেরই একটা ডালে বসে যায় এবং নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তুই দেখেছিস ম্যাকাও, ময়ূরের পাখনাগুলো কি সুন্দর, আর কি সুন্দর করে ও নাচছে। হ্যাঁ তোতা, তুই একদম ঠিক বলেছিস।
ওর নাচ দেখে আমার তো মন ভরে গেল রে। আরে একে কথা বলা টিয়া আর ম্যাকাও। আরে আজকের দিনটা ভীষণ ভালো রে ভাই। এবার এই ময়ূরকে, টিয়াকে আর ম্যাকাওকে ধরবো আর বেচেও দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই গিয়ে ওই ময়ূরটাকে ধর, আর আমি গিয়ে ওই টিয়া পাখি আর মেকাউটার ওপর জাল ফেলছি। তারপর দুই জেলে মিলে ওই তিনটি পাখিকেই ধরার জন্য এগিয়ে যেতে থাকে। তখন পিছন দিকে প্ল্যান ডি অনুসারে বাজ আর শকুন মিলে একটা মোটা লাঠি নিয়ে মৎস্যকন্যার জারের উপরে রাখে, আর মৎস্যকন্যাও সেই লাঠিটাকে শক্ত করে ধরে নেয়। তারপর শকুন আর বাজ মিলে মৎস্যকন্যাকে নিয়ে উড়ে পালায়। তখন প্ল্যান ই অনুসারে মুরগি চেঁচিয়ে ইশারা করে দেয়। পালিয়ে যা ময়ূর, পালিয়ে যা, আমরাও পালিয়ে যাচ্ছি। তারপর টিয়া, ময়ূর, ম্যাকাও সবাই একসাথে পালিয়ে যায়, আর একেবারে সমুদ্রের ধারে পৌঁছে মৎস্যকন্যাকে সেখানে ছেড়ে দেয়। তখন মৎস্যকন্যা বলে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা সবাই আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকব। আমরা সবাই তোমার বন্ধু, আর বন্ধুদের কর্তব্য হলো যে সে সব সময় তার বন্ধুদের রক্ষা করবে। যদি আপনাদের কখনো আমাকে প্রয়োজন পড়ে তাহলে আমি নিশ্চয়ই আসব। এখন আমি আসছি। বিদায় বন্ধুরা। বিদায় মৎস্যকন্যা, নিজের খেয়াল রেখো। এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে যায় এবং সকল পাখিরা খুব আনন্দের সাথে জঙ্গলে ফিরে আসে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন, আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।